আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং আনসার ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বিবিএ অনার্স থার্ড ইয়ারের মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ারের বাংলাদেশের করবিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের একক ব্যক্তির কর নির্ধারণ নিয়ে আলোচনা করব বা একক ব্যক্তির কর নির্ণয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ একজন ব্যক্তি কিভাবে কর নির্ধারণ করা হয় তার টোটাল কমপ্লিট প্রসেসটাই আজকে আলোচনা করব এবং এই ক্লাসটা হবে তোমাদের নতুন আয়কর আইন 2023 অনুসারে। এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 1। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা তোমাদের একক ব্যক্তির কর নির্ণয়ের টোটাল পদ্ধতিটাই ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি দেখলে তোমরা অনেক উপকৃত হতে পারবা। তো প্রথমে চলো দেখে আসি আমরা যে একক ব্যক্তির কর কিভাবে নির্ণয় করি সেটার একটা ম্যাথের উদাহরণ। তো প্রথম আমরা যে ম্যাথটি সলভ করব সেই ম্যাথটির উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। এই ম্যাথটিতে আমরা একটু মডিফিকেশন করেছি, যেহেতু আমাদের নতুন আইনে নতুন কিছু ধারা যুক্ত হয়েছে তো এবং নতুন কিছু খাত যুক্ত হয়েছে। সেই খাতের সাথে সামঞ্জস্য রেখে প্রশ্নটাকে তৈরি করার চেষ্টা করেছি, যাতে তোমাদের ভবিষ্যতে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো তোমরা সহজে বুঝতে পারো। তো 2017 সালে যে ম্যাথটি আসছিল সেই ম্যাথটি নিয়ে মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। এর আগে আমরা চাকরি হতে আয়ের কর নির্ধারণ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব মূলত কি একক ব্যক্তির কর নির্ধারণ। অর্থাৎ একক ব্যক্তির কর নির্ধারণের মধ্যে একাধিক খাত যখন যুক্ত হয় তখন কিভাবে আমরা কর নির্ধারণ করব সেটাই মূলত আজকের আলোচ্য বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোয়েশ্চেনে অনেকগুলো খাত দেওয়া আছে। তো সেই অনুযায়ী আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। বিবিএ, বিবিএস এবং এমবিএ প্রিলিমিনারি এবং ফাইনাল ইয়ারের প্রথম থেকে শেষ বর্ষ পর্যন্ত সকল বিষয়ের ক্লাস আমাদের অনলাইন কোর্সে রয়েছে। তোমরা চাইলে আমাদের ক্লাসে যুক্ত হয়ে তোমাদের টোটাল কমপ্লিট সিলেবাসটা আমাদের সাথে কমপ্লিট করতে পারবা। তো চলো প্রথমে এবার আমরা প্রশ্নটা পড়ে নিই। এখানে বলা আছে নিম্নোক্ত তত্ত্বাবলী হতে 2022-23 আয়বর্ষে জনাব মিজানুর রহমানের কর দায় নির্ণয় করো। 22-23 আয়বর্ষে জনাব মিজানুর রহমানের আমাদের কর দায় নির্ণয় করতে হবে। এখানে আমাদের বলছে চাকরি হতে আয়, তারপর দেওয়া আছে ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, আর্থিক পরিসম্পদ খাতে আয় এবং অন্যান্য আয়। এভাবে আমাদের খাতগুলো আলাদা করে দেওয়া হয়েছে। তার মানে এখানে আমরা 5টা খাতের আয় দেখতে পাচ্ছি জনাব মিজানুর রহমানের। সাথে আমাদের বলা আছে সংশ্লিষ্ট বর্ষে তার বিনিয়োগ এবং ব্যয় সমূহ নিম্নরূপ। এখানে কিছু বিনিয়োগ দেওয়া আছে এবং ব্যয় দেওয়া আছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের কর দায় পর্যন্ত নির্ণয় করতে হবে। তা আমরা জানি কর দায় পর্যন্ত নির্ণয় করতে গেলে আমাদের 3টা ধাপ অতিক্রম করতে হয়। একটা হচ্ছে প্রথমে মোট আয় নির্ণয় করতে হবে, আরেকটা হচ্ছে আমাদের বিনিয়োগ ভাতা বা কর রেয়াত নির্ণয় করতে হবে, তারপর আমাদের কর দায়ে যেতে হবে। তো যেহেতু এখানে একাধিক খাত আছে, ওই খাতগুলো নিয়ে আমরা প্রথমে মোট আয় নির্ণয় করে নিব। এখন মোট আয় নির্ণয় করার নিয়মটা কি? এর আগে আমি তোমাদের এই প্রত্যেকটি খাতের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি ক্লাস নিয়েছি যে এখান থেকে আয়গুলোকে কিভাবে তোমরা মোট আয়ে রূপান্তর করবা, সেগুলো কিন্তু নিয়মগুলো তোমাদেরকে আমরা শিখিয়ে আসছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। সেখানে আমরা একেবারে প্রত্যেকটি খাত ধরে ধরে তোমাদের প্র্যাকটিস করে শেষ করেছি। তো মোট আয়টা এখন সব মিলে একসাথে কিভাবে দেখাবা সেটাই মূলত আজকে আমরা দেখব। তো চলো আমরা প্রথমে সমাধানে চলে যাই, তারপর আমরা প্রশ্নটা পড়ে পড়ে তোমাদের সমাধান করে দেখাবো যে কিভাবে তোমরা একজন ব্যক্তির টোটাল সবগুলো খাত মিলিয়ে মোট আয় নির্ণয় করবা। তো প্রথমে আমরা সমাধানের জন্য আমাদের কোয়েশ্চেনটা তোমাদের পাশে রেখেছি, যাতে তোমরা খুব সহজে এই ম্যাথগুলো বুঝতে পারো। এবার আমরা একটা ছক কাটবো। ছকের মধ্যে আমরা লিখলাম, এখানে আমরা লিখলাম জনাব মিজানুর রহমান, ইটিআই এর নাম্বার, কর অঞ্চল থাকলে তোমরা লিখবা, এগুলো দরকার নাই। এবার আমরা লিখবো কর বর্ষ 23-24 এবং আয় বর্ষ হচ্ছে 22-23। এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। এবার মোট আয় নির্ণয়, অর্থাৎ আমরা এখানে সবগুলো খাতের মোট আয় নির্ণয় দেখাবো। তো প্রথমে আছে আমাদের চাকরি হতে আয়। এই চাকরি হতে আয়টা আমরা লিখবো, এটা ধারা হচ্ছে 32 থেকে 34, যেটা তোমাদের আগের ক্লাসগুলো যারা করেছো তারা এটা খুব সহজে বুঝতে পারবা। এবার চাকরি হতে আয়ের মধ্যে আমাদের প্রথমে দেওয়া আছে মূল বেতন 25,000 টাকা প্রতি মাসে। তাহলে মূল বেতন যদি প্রতি মাসে 25,000 টাকা হয়, তাহলে 12 মাসে মূল বেতন দ্বারা 3 লক্ষ টাকা। এরপর আছে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 40%। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 40%, 3 লাখ টাকার 40% 1,20,000 টাকা আমরা লিখলাম বাড়ি ভাড়া ভাতা। তারপর লেখা আছে আমাদের আপ্যায়ন ভাতা প্রতি মাসে 2,000 টাকা। আপ্যায়ন ভাতা প্রতি মাসে হচ্ছে 2,000 টাকা, তাহলে 12 মাসে 24,000 টাকা। তারপর যাতায়াত ভাতা আছে প্রতি মাসে 5,000 টাকা, তাহলে যাতায়াত ভাতা প্রতি মাসে 5,000 টাকা, 12 মাসে 60,000 টাকা। এভাবে আমরা প্রত্যেকটা আয় যুক্ত করব
এবং তার নিয়োগকর্তা তাকে একটি সুসজ্জিত বাসা বরাদ্দ দেন। এখানে তার নিয়োগকর্তা তাকে একটা সুসজ্জিত বাসা দিয়েছে, যেই বাড়িটির পৌরমূল্য হচ্ছে ৭৫,০০০ টাকা। তাহলে নিয়োগকর্তা যদি বাসস্থান দেয় এবং সেই বাসস্থানের পৌরমূল্য হচ্ছে কত? ৭৫,০০০ টাকা। অর্থাৎ যে বাসাটা দিয়েছে সেটার পৌরমূল্য ৭৫,০০০ টাকা। তাহলে এখন আমরা এই ৭৫,০০০ টাকাকে আবাসন সুবিধা হিসেবে এখানে লিখে দিব ৭৫,০০০ টাকা। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন। তো যেহেতু জনাব মিজানুর রহমান এখানে সরকারি বেসরকারি কিছু বলে নাই, তাহলে আমরা ধরে নিব জনাব মিজানুর রহমান একজন বেসরকারি কর্মচারী। সেই হিসেবে অনুমোদিত ভবিষ্যৎ তহবিল যেহেতু এখানে বলা আছে, তার মানে অবশ্যই তিনি একজন বেসরকারি কর্মজীবী, কারণ সরকারি কর্মজীবীর ক্ষেত্রে কিন্তু অনুমোদিত ভবিষ্যৎ তহবিল থাকে না। আর আমরা জানি অনুমোদন ভবিষ্যৎ তহবিলে কর্মচারী যে পরিমাণ টাকা দান করে, নিয়োগকর্তাও তার সমপরিমাণ টাকা দান করে। তো যেহেতু জনাব মিজানুর রহমান ভবিষ্যৎ তহবিলে 10% টাকা দান করছে বেতনের, তাহলে নিয়োগকর্তাও 10% টাকা দান করে। আর নিয়োগকর্তা দানটা মোট আয়ের সাথে যুক্ত করতে হয়, সেটা আমরা চাকরি হতে আয়ের মধ্যে তোমাদের শিখিয়েছি। তো সেক্ষেত্রে আমরা অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান 30,000 টাকা, অর্থাৎ 3 লাখ টাকা 10% 30,000 টাকা দেখাই দিব। এবার আমরা টোটাল এটাকে যোগ করব। যোগ করলে যেহেতু আমাদের কোনো বেতন খাতে বা চাকরি হতে আয়ের মধ্যে কোনো আয় নাই আর, তাহলে আমরা যোগ করলে পাই 6,09,000 টাকা। এবার এখান থেকে আমাদের কর অব্যাহতি প্রাপ্ত অংশ, অর্থাৎ কতটুকু ছাড় আছে। ছাড়ের নিয়মটা কি মনে আছে তোমাদের? চাকরি হতে আয় দেখাইছিলাম, এখানে হচ্ছে মোট প্রাপ্ত বেতনের 3/1 অর্থাৎ 3,09,000 টাকার 6,09,000 টাকা 3/1 2,03,000 টাকা, অথবা বার্ষিক 4,50,000 টাকা। এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা কম সেটা হচ্ছে অব্যাহতি প্রাপ্ত অংশ। তাহলে এখানে দুইটার মধ্যে কম কত? 2,03,000 টাকা। এই 2,03,000 টাকা হচ্ছে অব্যাহতি প্রাপ্ত অংশ। তাহলে 6,09,000 টাকা থেকে আমরা যদি 2,03,000 টাকা বাদ দিই, তাহলে চাকরি হতে করযোগ্য আয় পেয়ে যায় 4,06,000 টাকা। অর্থাৎ চাকরি করে তিনি যে টাকাটা ইনকাম করেছেন সেটার মধ্যে করযোগ্য আয় হচ্ছে 4,06,000 টাকা। তো আশা করি তোমরা চাকরি হতে আয়টা বুঝতে পারছো। যারা আমাদের চাকরি হতে আয়ের ক্লাসগুলো করেছো, এই জিনিসটা তোমাদের কাছে খুবই সহজ। এবার আমরা এটার সাথে আমরা ভাড়া হতে আয় যুক্ত করব। ভাড়া হতে আয় এটা আমরা আলাদা করে দেখাবো, ভাড়া হতে আয় কিভাবে নির্ণয় করা হয়। তো ভাড়া হতে আয় ধারা হচ্ছে 35 থেকে 39, এই ধারাগুলো তোমরা মনে রাখবা। এই ভাড়া হতে আয়টা আমরা এখানে দেখাবো। তো প্রথমে দেখি ভাড়া হতে আয় কি বলা আছে। জনাব মিজানুর রহমানের একটি একতলা বাড়ি আছে, যা তিনি ভাড়া দিয়ে প্রতি মাসে 5,000 টাকা আয় করেন। জনাব মিজানুর রহমানের একটা বাড়ি আছে, তিনি ভাড়া দিয়ে আয় করেন কত? 5,000 টাকা মাসে। তাহলে মাসে 5,000 টাকা হলে তার ভাড়া হতে আয় হচ্ছে বছরে 60,000 টাকা। 5,000কে 12 দিয়ে গুণ করলে প্রাপ্ত ভাড়া হচ্ছে 60,000 টাকা। তো আমরা এই ভাড়া হতে আয়ের মধ্যেও কিন্তু এই নিয়মগুলো শিখেছিলাম, তাই না? তো সেখানেও কিন্তু আমাদের ভাড়া হতে আয় থেকে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ বাদ দিতে হয়। সেই বাদ দেওয়ার মধ্যে কি আছে? মেরামত রক্ষণাবেক্ষণ, যেটা হচ্ছে ভাড়া আয়ের কত পার্সেন্ট? 25%। এখন প্রশ্ন হচ্ছে স্যার 30% তো ছিল, তাই না? কিন্তু এই ভাড়াটা যে প্রাতিষ্ঠানিক ভাড়াটি, এটার কোনো কথা বলা নাই, সেজন্য আমরা এটাকে আবাসিক ভাড়াটিয়া ধরে 25% মেরামত রক্ষণাবেক্ষণ বাদ দিব। 60,000 টাকার 25% করলে কত আসে? 15,000 টাকা। তাহলে 60,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিলে 45,000 টাকা হচ্ছে প্রাপ্ত ভাড়া। তাহলে ভাড়া থেকে আয় হচ্ছে 45,000 টাকা, সেটা আমরা বাইরের কলামে লিখে দিলাম। এরপর আমরা চলে যাব ভাড়ার পরে কৃষি হতে আয়। এবার আমরা দেখব কৃষি হতে আয়। কৃষি হতে আয়ের ধারা হচ্ছে 40 থেকে 44। কৃষি আয় কি বলা আছে? কৃষি আয় কিন্তু আমরা শিখেছি, তাই না? সেখানে জমি হতে প্রাপ্ত শস্য বিক্রয় লব্ধ অর্থ হচ্ছে 700 টাকা। জমি থেকে ফসল বিক্রয় করে আমরা পাইছি কত? 700 টাকা। তাহলে আমরা লিখলাম এখানে 70,000 টাকা। তাহলে ফসল বিক্রয় করে আমরা পাইছি কত? 70,000 টাকা। সেখান থেকে আমাদের কি বাদ দিতে হয়? উৎপাদন ব্যয় বাদ দিতে হয়। যেহেতু এখানে কৃষক উৎপাদন ব্যয়ের বইটা সংরক্ষণ করছে কিনা এরকম তথ্য দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব সংরক্ষণ করেনি। সেই অনুযায়ী আমরা ফসল বিক্রয়ে 60% অনুমোদিত খরচ বা উৎপাদন খরচ হিসেবে বাদ দিয়ে দিব। এই নিয়মটা কিন্তু তোমাদের কৃষি খাতে শেখানো হয়েছে। তাহলে 70,000 থেকে 42,000 টাকা উৎপাদন খরচ বাদ দিলে 60% আছে 28,000 টাকা। তাহলে আমাদের কৃষি খাতে আয়ের কাজ শেষ। এরপর আমাদের আছে আর্থিক পরিসম্পদ খাতে আয়। আর্থিক পরিসম্পদ খাতে আয় আমাদের যেহেতু এখানে জায়গার সংকুলন হচ্ছে না, আমি একটু তোমাদের এই চার্টটাকে একটু উপরে নিয়ে যাই। এবার আমরা এখানে আর্থিক পরিসম্পদ খাতে আয় লিখব। আর্থিক পরিসম্পদ খাতে আয়ের মধ্যে আছে সঞ্চয় হিসাবে সুদ পান 12,850 টাকা এবং ডাকঘর সঞ্চয় হিসাব হতে সুদ পান 1,130 টাকা। এই দুইটা হচ্ছে আর্থিক পরিসম্পদ খাতে আয়। তাহলে এই আর্থিক পরিসম্পদ খাতে আয় যেটা আছে আমাদের, সেটাকে আমরা এখন লিখব। সঞ্চয় হিসাবে সুদ
850 টাকা, সেটাকে আমরা মোটাঙ্কিত করব 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে 14,278 টাকা। এবং ডাকঘ সঞ্চয় হিসাবে সুদ 1130 টাকা যেটা আছে, সেটাকে আমরা 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করে 1256 টাকা, টোটাল যোগ করলে হয় 15,534 টাকা। এখানে যেহেতু কোনো অনুমোদিত খরচ নাই, তাহলে আর বাদ দেওয়ার প্রয়োজন নাই। আর্থিক পরিসম্পদ খাতে হয়ে গেল। এবার আমরা চলে যাই অন্যান্য খাতে আয়। অন্যান্য খাতে আয়ের মধ্যে আছে প্রাইজ বন্ডের পুরস্কার পান 30,000 টাকা। প্রাইজ বন্ডের পুরস্কার, এই প্রাইজ বন্ডের পুরস্কার কেউ আমরা অন্যান্য খাতে আয়ের মধ্যে মোটাঙ্কিত করে লিখব। তাহলে অন্যান্য উৎস খাতে আয়, এখানে প্রাইজ বন্ডের পুরস্কারকে 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করে মোটাঙ্কিত করতে হবে। সেজন্য 30,000কে আমরা 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করেছি প্রাইজ বন্ডের পুরস্কারকে। লটারি পুরস্কার, শব্দ খেলার পুরস্কার, প্রাইজ বন্ডের পুরস্কার, এগুলোকে 80 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে আসে কত? 37,500 টাকা। টোটাল আমাদের প্রাইজ বন্ডের পুরস্কার থেকে পাইছি আমাদের মোট হচ্ছে 37,500 টাকা। এখন এই যে 90 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ, এটা তো মোটাঙ্কিতকরণ, এগুলো আমরা আর্থিক পরিসম্পদ খাতে আলোচনা করেছি, বাড়া হতে আয় আলোচনা করেছি। সেই ক্লাসগুলো যেহেতু তোমরা দেখে এই পর্যন্ত আসছো, তাহলে আশা করি এটা তোমরা খুব সহজে বুঝতে পারবা। তাহলে এবার এই সবগুলো খাত যদি যোগ করে দেই, তাহলে এটাই হচ্ছে মোট আয়, টোটাল 5,32,034 টাকা। তার মানে দেখো, একজন ব্যক্তি চাকরি হতে আয় করছে, ভাড়া হতে আয় করছে, কৃষি হতে আয় করছে, আর্থিক পরিসম্পদ খাত হতে কিছু ইনকাম করছে, অন্যান্য খাত হতেও কিছু ইনকাম করছে, সব মিলেই কিন্তু তার মোট আয়। এই আয়ের উপরে কিন্তু এখন আমাদের কর ধরতে হবে। এবার এখানে আমাদের এই কর ধরার ক্ষেত্রে কিছু জিনিস খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। এইবার এইটুক পর্যন্ত তোমরা খুব সহজেই করতে পারবা। এখন একটা জিনিস সবচেয়ে মনে রাখতে হবে যে আমাদের মোট আয়ের মধ্যে যদি ন্যূনতম কর প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় যদি থাকে, তাহলে আমাদের এই করদাটা নির্ণয় করাটা কিছুটা জটিল প্রক্রিয়া ধারণ করে। এখন প্রশ্ন হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয় কোনগুলো? ন্যূনতম কর প্রযোজ্য আয়ের প্রায় 100-র উপরে একটা আছে, লিস্ট আছে। সেই লিস্ট মুখস্থ করে তো আসলে অঙ্কগুলো কঠিন করার প্রয়োজন নাই। তোমরা মনে রাখবা, যত প্রকার ব্যাংকের সুদ, ব্যাংক থেকে যে সুদগুলো আমরা পেয়ে থাকি, সেই ব্যাংকের সুদ প্লাস যেই লটারি পুরস্কার, প্রাইজ বন্ডের পুরস্কার, এগুলো হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয়। এটুক মনে রাখলে আমরা আশা করি মোটামুটি আমাদের ম্যাথগুলো করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম কর প্রযোজ্য আয় দুইটা আছে, একটা হচ্ছে সঞ্চয় হিসাবে সুদ 14,278 টাকা, আর একটা হচ্ছে প্রাইজ বন্ডের পুরস্কার 37,500 টাকা। এই দুটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয়। এছাড়া আমাদের এখানে একটা কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান 10,000 টাকা। এটা তো অব্যাহতিপ্রাপ্ত আয়। আর ন্যূনতম কর প্রযোজ্য আয় হচ্ছে এই দুটা। এই দুটাকে তোমরা সবসময় চোখে চোখে রাখবা, কারণ এই দুটাই তোমাদেরকে সবচেয়ে বেশি বিপদে ফেলবে এই ম্যাথটা সলভ করার ক্ষেত্রে বা কর দায় নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এটুক বলে আমরা থামলাম। এবার আমরা পরের স্টেপে চলে যাই। তাহলে কর আয় তো বুঝলাম, তারপর দেখবো যে আমাদের মোট আয়ের মধ্যে কি ন্যূনতম প্রযোজ্য কর আছে কি না, ন্যূনতম প্রযোজ্য কর আছে কি না সেটা আমরা এখন দেখব। সেটাকে সিলেক্ট করার পরে এবার আমরা বাকি প্রসিডিউরটা মেনটেন করব, বাকি কার্যক্রমগুলো পরিচালনা করব। তো এখন চলো আমরা দেখে আসি যে প্রথমে মোট আয় নির্ণয় করার পর বিনিয়োগ ভাতা কিভাবে নির্ণয় করে। সেটাও কিন্তু তোমাদেরকে আমরা বেতন খাতে আয়ের মধ্যে শিখাইছি। তাহলে এখন আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করার জন্য ছক কাটি। তো আমরা কর রেয়াতের পরিমাণ নির্ণয়ের জন্য এটা ছক কাটলাম। কর রেয়াতের জন্য আমাদের এখানে কি কি আছে? বিনিয়োগটা প্রথম আমরা দেখি। বিনিয়োগটা আছে আমাদের জীবন বীমা প্রিমিয়ামের মাসিক প্রিমিয়াম আছে 20,000 টাকা এবং পলিসি মূল্য হচ্ছে 3 লাখ টাকা। তো আমরা জানি পলিসি মূল্যের 10%-এর বেশি প্রিমিয়াম দেওয়া যায় না। আর সাংসারিক ব্যয় আছে 1,20,000 টাকা, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান আছে 10,000 টাকা। সাংসারিক ব্যয়টা কোনো কাজে লাগে না, এটা আমাদের ব্যয়টা কোনো বিনিয়োগ ভাতার অংশ না। তাহলে এখানে বিনিয়োগ ভাতার অংশ হচ্ছে মূলত দেওয়া আছে একটা। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান, এটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, এটার এখানে কোনো কাজ নাই। আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিল যেটা ছিল, সেখানে কর্মী এবং নিয়োগকর্তার দান, এই দুইটা হচ্ছে মূলত বিনিয়োগ ভাতা। তাহলে আমরা বিনিয়োগ ভাতায় লিখলাম জীবন বীমা প্রিমিয়াম 24,000 টাকা, সর্বোচ্চ সীমা হচ্ছে 10%, 30,000 টাকা। তো যেহেতু আমরা 30,000 টাকা অতিক্রম করিনি, তাহলে 24,000 টাকাই থাকবে এখানে। এবং অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান 60,000 টাকা। কিভাবে কর্মী দিছে কত আমরা একটু দেখে আসি। নিয়োগকর্তা কত দিছে? এই যে নিয়োগকর্তা ভবিষ্যৎ তহবিলের মূল বেতনের 10% দিছিল 30,000 টাকা। তাহলে কর্মী যা দেয় নিয়োগকর্তা তা দেয়, তার মানে আমাদের এখানে কর্মী এবং নিয়োগকর্তার দান মিলিয়ে কত হবে? 60,000 টাকা। তো সেজন্য এখানে আমরা 60,000 টাকা লিখলাম। তাহলে আমাদের টোটাল এবার মোট বিনিয়োগ হচ্ছে 84,000 টাকা।
এই 84,000 টাকা হচ্ছে প্রকৃত বিনিয়োগ। এবার আমরা দেখব বিনিয়োগ ভাতা নির্ণয়ের স্টেপ কয়টা। আমরা জানি 3টা, মনে আছে তো? প্রথমটা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় এরূপ আয় বাদ দিয়ে পরিগণিত আয়ের 3%। আমরা যে মোট আয় নির্ণয় করছিলাম সেই মোট আয়ের 3% হবে। তবে সত্য হচ্ছে ওই মোট আয় থেকে অব্যাহতিপ্রাপ্ত আয়, এই যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান 10,000 টাকা, এটা বাদ দিতে হবে। হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয় এটা এখানে নাই। এগুলো হচ্ছে সাধারণত তোমার মাছ চাষের আয়, ডেইরি ফার্মের আয়, এগুলো এখানে নাই, যেহেতু এটা সমস্যা নাই। ন্যূনতম কর প্রযোজ্য আয় মনে আছে, একটু আগে তোমাদের দেখাইছিলাম, ওই আয়গুলো বাদ দিয়ে তারপর 3% করতে হবে। তাহলে এখানে আমরা মোট আয় ছিল আমাদের 5,32,034 টাকা। সেখানে আমাদের 10,000 টাকা হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, আর 14,278 টাকা আমাদের ছিল মোটাঙ্কিত করার পরে। কোনটা? মোটাঙ্কিত করার পরে এই যে সঞ্চয় হিসাবে সুদ এটা, আর প্রাইজ বন্ডের পুরস্কার ছিল 30,000, মোটাঙ্কিত করার পরে 37,500, একটু আগে তোমাদের দেখাইছিলাম। এগুলো বাদ দেওয়ার পরে 3% করলে আসে 14,108 টাকা। এরপর আমাদের যে বিনিয়োগ ভাতা আছে সেই বিনিয়োগ ভাতার কত পার্সেন্ট? 15%। ঠিক আছে, এখানে আমরা বিনিয়োগ ভাতার 15% লিখে দিব, 12,600 টাকা। এরপর হচ্ছে আমাদের বার্ষিক 10 লাখ টাকা। এই ক, খ, গ এই তিনটার মধ্যে যেটা কম, অর্থাৎ 12,600 টাকা, এটাই হচ্ছে আমাদের কর রেয়াত বা কর ছাড়। কর রেয়াত বা কর ছাড়। এই ফরম্যাটটা ভালো করে তোমরা এখানে মনে রাখবে যে 3টা অপশন নির্ণয় করা হয়। একটা হচ্ছে মোট আয় থেকে এই জিনিসগুলো বাদ দিলে 3%, বিনিয়োগ যেটা করেছে আমরা 84,000 সেটার উপর 15%, আর বার্ষিক 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম হবে সেটাই মূলত কর রেয়াত। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব কর দায় নির্ণয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই স্টেপ আইসা। কর দায় নির্ণয় তোমরা কিভাবে করবে একটু দেখো। প্রথমে আমরা লিখবো মোট আয় 5,32,034 টাকা। সেখান থেকে অব্যাহতিপ্রাপ্ত আয় যেটা 10,000 টাকা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ত্রাণ তহবিলে দান করলে সেটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমাদের ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ, ওই যে দুটা ন্যূনতম কর প্রযোজ্য আয় ছিল সেগুলো সহ আমাদের নিয়মিত আয় হচ্ছে 5,22,000 টাকা, 22,034 টাকা। এবার সেখান থেকে ন্যূনতম কর প্রযোজ্য আয় বাদ দিব, সঞ্চয় হিসাবে সুদ, মোটাঙ্কিত যে ফিগার আসছে সেটা, প্রাইজ বন্ডের পুরস্কার প্রাপ্তি, মোটাঙ্কিত যে ফিগার আসছে সেটা, এই দুটা বাদ দিয়ে আমরা নিয়মিত আয় বের করব। এখানে লিখছে ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয় হচ্ছে 4,70,256 টাকা। এটুক আগে ক্যালকুলেশন করে নিবা, তাহলে তোমরা খুব সহজে করদাটা নির্ণয় করতে পারবা। তাহলে কি করতে দিলাম আমরা? মোট আয় থেকে অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ দিলাম। এরপর আসলো কি? ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ নিয়মিত আয়। এরপর এখান থেকে ন্যূনতম প্রযোজ্য আয়টা বাদ দিয়ে ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয় বের করলাম। অর্থাৎ একটা হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ নিয়মিত আয়, একটা আয় ছাড়া নিয়মিত আয়, এই দুইটা আয় বের করে নিবা। কারণ এখানেই কিন্তু আমাদের মূলত পেজটা এই অঙ্কের মধ্যে। এইবার আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয়ের উপর কর নির্ণয় করতে হবে। তাহলে ন্যূনতম কর প্রযোজ্য ব্যতীত নিয়মিত আয়ের কর দায় নির্ণয় করতে গেলে ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত ন্যূনতম প্রযোজ্য কর ব্যতীত আয় হচ্ছে আমাদের কত? 4,70,256 টাকা। এইটার উপর আমরা এখন কর দায় নির্ণয় করব। এবার কর দায়ের নিয়মটা তোমাদের মনে আছে তো? কর দায়ের ক্ষেত্রে আমাদের মনে আছে যে আমাদের বর্তমান 23-24 আমাদের যে ছিল 3.5 লাখ টাকা পর্যন্ত 0%, 1 লাখ টাকার উপর পরবর্তী 5%, 3 লাখ টাকার উপর 10%, 4 লাখ টাকার উপর 15%, সেটা কিন্তু নতুন আইনে চেঞ্জ হয়েছে। 3,50,000 উপর 0, তারপর 1 লাখের উপর 5, আর 4 লাখের উপর 10%, পরবর্তীতে দুইটা 5 লাখের উপর 15-20%, তারপর 25%। তাহলে এখন আমাদের যেহেতু এই অঙ্কটার মধ্যে আয় কম, তাহলে আমরা এটা একবার সমাধান করলেই মোটামুটি দুইটা কর হারে আমাদের অ্যাপ্লাই করা যাবে, সমস্যা নাই। ঠিক আছে, তো এই জন্য এইটা তোমরা মনে রাখবা যে আগের নিয়মে হচ্ছে 3 লাখের উপর 10% ছিল, আর এখন 4 লাখের উপর 10%, এটা একটু চেঞ্জ হয়েছে। তো যাই হোক, এটা আমাদের অঙ্কে কোনো ইফেক্ট করবে না, আমাদের দুই নিয়মে এই অঙ্কের উত্তর একই থাকবে। কারণ যেহেতু আমাদের অনেক বেশি ইনকাম নাই, স্টেপগুলো তো তোমাদের মনে আছে, এগুলো তোমাদের শেখানো হয়েছে। তো চলো আমরা এবার এগুলোর প্রয়োগটা দেখি। তো এখন আমরা 4,70,256 টাকার উপর প্রথমে কর দায় নির্ণয় করবো। তো আমরা প্রথমে 3,50,000 উপর ধরবো কত? 0%। তাহলে 3,50,000 যখন আমরা 4,70,256 থেকে যদি 3,50,000 বাদ দিই, তাহলে কত থাকে? আর 1,20,256। সেটার মধ্যে পরবর্তী স্টেপে তো আমাদের 1 লাখের বেশির উপর কর ধরা যাবে না, সেজন্য 1 লাখের উপর ধরবো 5%, 5,000 টাকা। তারপর বাকি যে টাকাটা আছে 20,256 টাকা, সেটার উপর ধরবো 10%, কত?
2026 টাকা। যদি অনেক বেশি আয় থাকতো তাহলে আমরা পরবর্তী স্টেপটা 3 লাখ নিব না 4 লাখ নিব, সেটা হচ্ছে আগের নিয়ম হলে 3 লাখ আর নতুন নিয়ম হলে 4 লাখ। তো যেহেতু এই ক্লাসটা আমরা দীর্ঘদিনের উদ্দেশ্যে করতেছি, সেই জিনিসটা তোমরা মনে রাখবা। তোমরা যারা নতুন করবা তারা এখানে 4 লাখ হবে, আর যারা পুরান করবা তারা 3 লাখ দিয়ে করবা। যদিও তোমরা যদি 4 লাখ দিয়েও করা হয়ে যাবে, কারণ এখন তো অলরেডি নতুন আইন চলে আসছে বাজারে, তাই না? কোনো আসলে ফ্যাক্ট এখানে তোমাদের আবার মানে টেনশনের কিছু নাই। তোমরা এইভাবে ম্যাথটা সমাধান করবা। এবার আসো 20,256 উপর 10% ধরলে মোট টোটাল আমাদের নিয়মিত উচ্চ আয়ের উপর কর দায় হচ্ছে 7,026 টাকা। অর্থাৎ আমাদের যে ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত যে আয়, সেটার উপর আমাদের কর ধরলে আমাদের কর আছে 7,026 টাকা। এবার আমাদের আবার একটা ট্যাক্স ধরতে হবে, সেটা হচ্ছে লটারির পুরস্কার ব্যতীত। ভালো করে মনে রাখবা, লটারির পুরস্কার ব্যতীত ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ, ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ নিয়মিত আয়ের উপর কি কর দায় নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে টাকাটা আছে, এই যে 4,70,000 সাথে লটারি পুরস্কার বাদ, প্রাইজ বন্ডের পুরস্কার, লটারি পুরস্কার, এগুলো বাদ দিয়ে এই যে 14,278 টাকা যোগ করে আমাদের কি করতে হবে, আবার কর দায় নির্ণয় করতে হবে। তাহলে এবার আমরা এটার উপর কর দায় নির্ণয় করি। ভালো করে বুঝবা, এখানে লটারি পুরস্কার বাদ দিয়ে, অর্থাৎ প্রাইজ বন্ডের পুরস্কার, এগুলো বাদ দিয়ে, কারণ এটা যেহেতু চূড়ান্ত কর দায় সেহেতু এটা বাদ দিয়ে ন্যূনতম করটা শুধু যোগ করে আবার আমাদের কর দায় নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা যদি আবার কর দায় নির্ণয় যাই, প্রথম 3,50,000 উপর 0%, তারপর 1 লাখ টাকার উপর 5%, এরপর বাকি যে টাকাটা আছে সেটার উপর 10%। তাহলে এখানে আমাদের লটারি পুরস্কার বাদ দিয়ে বাকি যে ন্যূনতম কর প্রযোজ্য আয় সহ যে আমাদের নিয়মিত আয়, সেটার উপর কর ধরলে আমাদের কর আসে 8,453 টাকা। আর ন্যূনতম উচ্চ কর কর্তন বাদ দিলে আছে 7,026 টাকা। এবার আমরা এইটুক পর্যন্ত রেখে আমরা এবার নিয়মিত উচ্চ কর কর্তনটাই, যেটা আমরা নিয়মিত উচ্চ আয়ের যে কর দায় 7,026 টাকা, সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর আমাদের যে করটা আসবে সেটা হচ্ছে ন্যূনতম প্রযোজ্য কর আয়ের কর দায় নিয়মিত 1,427 টাকা। অর্থাৎ ন্যূনতম, ভালো করে এই জিনিসটা মনে রাখো তোমরা, ন্যূনতম কর দায় ব্যতীত আমাদের যে নিয়মিত আয়, সেটার উপর কর হচ্ছে 7,026 টাকা। আর ন্যূনতম কর যোগ্য আয় সহ যে কর দায় সেটা হচ্ছে 8,453 টাকা। এবার দুইটা কম্পেয়ার করলে আমরা ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর দায় যেটা 1,427 টাকা চলে আসছে। অর্থাৎ যেটা ন্যূনতম কর প্রযোজ্য আয় সেটার মূলত কর আসছে 1,427 টাকা। বিয়োগ করে বের করে নিবা। এরপর আরও কিছু প্রক্রিয়া আছে, সেজন্য আমরা এটাকে উপরে নিয়ে গেলাম। এবার বাকি প্রক্রিয়াটা আমরা এখানে সমাধান করব। আশা করি এটুকু বুঝছো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে 3টা কর পেলাম। একটা হচ্ছে ন্যূনতম বাদ দিয়ে কর কত আসে, ন্যূনতম সহ কর কত আসে, দুইটা ডিফারেন্স করে শুধু ন্যূনতম আয়ের উপর কত কর আসে সেটা চলে আসলো। এবার আমরা লিখব নিয়মিত উৎস আয়ের উপর কর দায় 7,026 টাকা, যেটা আমরা নিয়মিত সেটা করলাম। এরপর আমরা লিখব লটারি পুরস্কারের উপর কর দায়, এটা ধরতে হবে 25%। মনে রাখবা, মোটাঙ্কিত করবা 20% দিয়ে, কিন্তু কর দায়টা ধরতে হবে 25%। এটা নতুন নিয়মে আসছে, 9,375 টাকা আসে। আর ন্যূনতম কর প্রযোজ্য আয়ের কর যেটা আছে আমাদের নিয়মিত কর হারে কর 1,427 টাকা, যেটা আমরা বের করেছিলাম। আর উৎসে কর কর্তন করছে, যেটা আমাদের মোট কর এবং মোট আয় এবং নিট আয়ের যে ডিফারেন্স, আমরা যে উচ্চ কর কর্তন করেছিলাম সেই উচ্চ কর কর্তন হচ্ছে 1,428 টাকা। এই দুইটার মধ্যে যেটা বড় সেটা এখানে ন্যূনতম কর হিসেবে আসবে। তাহলে এবার 3টা করকে আমরা এখানে যোগ করলাম। এক, নিয়মিত হারে ন্যূনতম কর প্রযোজ্য আয় ব্যতীত যে কর সেটার সাথে আমরা চূড়ান্ত কর যে লটারি পুরস্কার সেটার কর, এবং ন্যূনতম কর প্রযোজ্য আয়ের উপর যে কর আসবে সেই করটা, এই 3টা যোগ করলে আমাদের মোট কর আসবে। এই মোট কর থেকে আমরা কর রেয়াত 12,600 টাকা একটু আগে আমরা বের করছি, সেটা বাদ দিব। বাদ দেওয়ার পর আমাদের আসবে কর রেয়াত পরবর্তী কর দায়, এটা হচ্ছে 1 নম্বর অপশন। রেয়াত পরবর্তী কর দায় হচ্ছে 5,229 টাকা। সেটার সাথে আমরা ন্যূনতম পদেয় কর যেটা আমরা পে করে দিয়েছি সেটা আমরা লিখব। এখানে সঞ্চয় হিসাবে সুদের উপর আছে 1,428 টাকা, লটারি পুরস্কারের উপর আমরা দিয়েছি 20%, 7,500 টাকা, টোটাল 8,928 টাকা আমরা পে করেছি। এবার কর পরবর্তী কর দায় এবং ন্যূনতম পদেয় কর, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে মূলত আমাদের কি পদেয় কর, অর্থাৎ আমাদের গভর্নমেন্টকে এটা পে করতে হবে। তাহলে আমাদের পদেয় কর কত, 8,928 টাকা আমাদের পদেয় কর। এর মধ্যে বাদ উচ্চ কর কর্তন, গভর্নমেন্ট আমার কাছ থেকে কত কেটে নিছে,
গভর্নমেন্ট আমার কাছ থেকে সঞ্চয় হিসাবে সুদের সময় নিছে 1428 টাকা, 10% 1428 টাকা। আর ডাকঘর সঞ্চয় হিসাবে সুদের উপর নিছে 125 টাকা, আর হচ্ছে লটারি পুরস্কারের উপর নিচে 7500 টাকা। টোটাল 9053 টাকা অলরেডি গভর্নমেন্ট আমার কাছ থেকে নিয়ে গেছে। আর আমার কর আসছে কত? 8928 টাকা। এবার বিয়োগ করার পর যে টাকাটা থাকবে সেটা গভর্নমেন্ট আমাকে কর ফেরত হিসেবে লিপিবদ্ধ করবে, বা পরবর্তীতে কর বর্ষের মধ্যে এটা অ্যাডজাস্ট করে দিবে। এইভাবে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি। তো এটা একটা লেন্দি প্রসেস এবং একটু বড় প্রসেস এই ম্যাথটার জন্য। তো এটার একটা পিডিএফ ফাইল আমি তোমাদের দিয়ে দিব, তোমরা ম্যাথটা খাতায় তুলে সুন্দর করে তারপর আমার ক্লাসটা যদি দেখো খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবা আশা করি। তো আশা করি তোমরা এই ক্লাসটা দেখে মোটামুটি কর দায় নির্ণয় সম্পর্কে একটা ভালো ধারণা পাবা, এবং তোমাদের পরবর্তী যে ম্যাথগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবা। একটা জিনিস মনে রাখবা, যদি তোমার আমাদের এখানে ডাকঘর সঞ্চয় হিসাবে সুদ এবং লটারি পুরস্কার এগুলো যদি না থাকতো, তাহলে আমরা খুব সহজেই নর্মাল নিয়মে যেভাবে কর দায় করি, তোমাদের চাকরি হাতে আইয়ে শিখাইছিলাম, ওইভাবেই তুমি কর দায়টা নির্ণয় করতে পারতা। কিন্তু এখানে উচ্চ করকর্তনযোগ্য আয়ের উপর যখন আয় থাকবে, উচ্চ করকর্তনযোগ্য আয় যখন থাকবে, তখন কিন্তু তোমার এই প্রসিডিউরটা পুরোটা মেনটেন করে কর দায় নির্ণয় করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য।